This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরপর চিঠি চাপাটি চলছে, তারপরও কি অবস্থানে ইতি পড়বে? আমরা সিঙ্গুর পর্বে দেখেছিলাম যে আলোচনার টেবিলে পৌঁছানো নিয়ে রীতিমতো চাপানুতর দেখা দিয়েছিল। আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি। মুখ্য সচিব চিঠিতে বলেছেন যে 12 থেকে 15 জন প্রতিনিধি যেতে হবে না। জুনিয়র চিকিৎসকরা তারা বলেছেন 30 জনের প্রতিনিধি দল যাবে, মুখ্যমন্ত্রীর সামনে বৈঠক হবে, বৈঠকে লাইভ স্ট্রিমিং হবে। তাদের কি এই দাবি মেনে নেওয়া হবে? তারপর কি অবস্থার কোথাও উন্নতি হবে? এটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন। 11ই সেপ্টেম্বর ইতিহাসের 3টে ঘটনার জন্য এই তারিখটা বিখ্যাত। 3টেকেই WMD হিসেবে চিহ্নিত করা যায়। WMD ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন। 2001 সালে যাত্রীবাহী বিমানকে গণবিধ্বংসী অস্ত্র হিসেবে ব্যবহার করে দেখায় আল কায়দা। ওয়েপন অফ মাস ডিভাইনিটি। 1893 সালে শিকাগো ধর্ম মহাসভায় আধ্যাত্মবাদের নতুন দিগন্ত খুলে দেন স্বামী বিবেকানন্দ। ওয়েপন অফ মাস ডিসওবিডিয়েন্স। 1906 সালে দক্ষিণ আফ্রিকায় অহিংস সত্যাগ্রহ শুরু করেন মোহনদাস করমচাঁদ গান্ধী। গান্ধীর দেখানো পথেই অহিংস সত্যাগ্রহে বসে জুনিয়র ডাক্তাররা। স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান অনড় আন্দোলনকারীরা। অবস্থানে ইতি হবে কি? এই মুহূর্তে শর্তের অঙ্কে আটকে আলোচনা। মঙ্গলবার স্বাস্থ্য দপ্তর আলোচনায় ডাক দিয়ে বলেছিল 10 জন প্রতিনিধি আসতে পারেন। জুনিয়র চিকিৎসকরা রাজি না হওয়ায় বুধবার দুপুরে ইমেল করেন মুখ্য সচিব। প্রতিনিধি সংখ্যা বাড়িয়ে 12 থেকে 15 করা হয়। জুনিয়র ডাক্তাররা আগেই দেওয়ার শর্তে অনড়। 30 জন প্রতিনিধিকে অনুমতি দিতে হবে। বৈঠকে মুখ্যমন্ত্রীকে থাকতে হবে, লাইভ স্ট্রিমিং করতে হবে বৈঠকের। এরপরেই মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি, স্বাস্থ্য প্রতিমন্ত্রী একসঙ্গে সাংবাদিক বৈঠক করে জুনিয়র ডাক্তারদের দিকে আঙুল তোলেন। আসলে সাধারণ মানুষ, গরিব মানুষ, তাদের পরিষেবাটা থেকে যাতে তারা বঞ্চিত না হন, তার জন্যই বারবার অনুরোধ করা হচ্ছে। রাজ্য সরকার খোলা মনে বসতে চাইছে, কোনো শর্ত সাপেক্ষ নয়। কোনো কিছু শর্ত দিয়ে খোলা মন, এই দুটো একসাথে চলে না, এটা সাইমালটেনিয়াসলি চলতে পারে না। অর্থাৎ খোলা মন নেই। এই কন্ডিশনস গুলো রেখে যে এটা হলে তারপরে আলোচনা হবে, এই মানসিকতা আমার মনে হয় ঠিক নেই। কোর্টে অর্ডার ডাক্তাররা মানছে না, তারা যে এসেন্সিয়াল সার্ভিসের সাথে যুক্ত, কোন রকম কড়া পদক্ষেপ কি নেবেন? আপনারা দেখতে পাবেন, আমি তো সিএস সাহেবের সামনেই এটা বললাম যে কি করা হবে কি না করা হবে সেটা পরবর্তী জায়গায় আপনারা দেখবেন সেটা কি করা হয়। আন্দোলনের পেছনে রাজনৈতিক ইন্ধন, এমন ইঙ্গিত দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। পেছনে কোনো রাজনীতির খেলা আছে, সেটা খোলা মনে কোনো আলোচনা দরকার নেই, চায় না। এই যে রাজনীতির প্রভোকেশন, এটার মধ্যে আপনারা না গিয়ে যা যা কর্তব্য সেটা আপনারা নিশ্চিতভাবে পালন করুন। পাল্টা রাজ্য প্রশাসনকে কাঠগড়ায় তুলেছেন জুনিয়র চিকিৎসকরা। আমরা অবশ্যই খোলা মনে আলোচনাই করতে চাইছি, আমরা খোলা মনে আলোচনার জন্য প্রস্তুত। আন্দোলনে কোনো রাজনীতির রং নেই, কোনো রাজনীতির প্রভাব নেই, সম্পূর্ণ একটি অরাজনৈতিক এই আন্দোলন। কোনটাকে শর্ত বলা যায়, কোনটাকে খোলা মনে আলোচনা বলা যায়, সেটা আপেক্ষিক একটি বিষয়। আমরা যেটাকে খোলা মনে ভাবছি, উনি হয়তো সেটাকে শর্ত ভাবছেন। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা শর্ত দিচ্ছেন, সরকার বলছে শর্ত রেখে আলোচনা হতে পারে না। আলোচনা কি তাহলে বিষবাউ জলে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। জুনিয়র চিকিৎসকদের পাশে আমজনতা, খাবার ট্রিপল দিয়ে সাহায্য। গতকাল রাতেই আমরা দেখেছিলাম যে খাবার যেমন পৌঁছে যায়, ট্রিপল পৌঁছে যায়, বায়ো টয়লেটও পৌঁছে যায়। আর আজ আমরা দেখলাম যে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে গলা মেলালেন সাধারণ মানুষ। বাংলার বার্তা, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি। আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। কবি শঙ্খ ঘোষ সেই কবেই লিখেছিলেন, বাংলা দেখিয়ে দিল হাতে হাত রাখতে, বেঁধে বেঁধে থাকতে একটুও ভোলেনি বঙ্গবাসী। স্বাস্থ্য ভবনের বাইরে জুনিয়র ডাক্তারদের অবস্থান। দুপুরে ভ্যাপসা গরম, রাতে ঝমঝমিয়ে বৃষ্টি। ছাতায় বাঁধ মানে না এমন বৃষ্টি। কেউ কেউ ত্রিপল পাঠিয়েছিলেন, তাই কিছুটা রক্ষে। রাতেই সল্টলেক ক্যাম্পাসের ক্যান্টিনে রান্না চাপিয়ে দেন যাদবপুরের পড়ুয়ারা। গরম গরম খাবার পৌঁছয় স্বাস্থ্য ভবনের সামনে। পরিমাণে বেশি নয়, তাই সই। রাস্তায় বসে ডিনার, তাই সই। রেস্টরুম খুলে দেয় যাদবপুর।
পৌঁছয় বায়ো টয়লেটও। বিকেলেই হোটেল ম্যানেজমেন্ট কলেজের পড়ুয়ারা জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়ান, স্লোগান তোলেন। রাতে পৌঁছন অভিনেতা অভিনেত্রীরা, স্বস্তিকা, উষসী, দেবলীনা, চৈতি অনেকটা রাত পর্যন্ত পাশে থাকেন। অফিস ফেরতা সাধারণ মানুষও ভিড় জমান। সকালে ব্রেকফাস্ট পৌঁছয় আন্দোলন মঞ্চে। যে যেভাবে পেরেছেন টাকা তুলেছেন, খাবার কিনে পৌঁছে গিয়েছেন স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনকারীদের মুখে দুটো খাবার তুলে দিতে। কেউ সল্টলেক থেকে, কেউ লেকটাউন থেকে, কেউ অনেকটা দূরের দক্ষিণ কলকাতা থেকেও। আমরা দিয়েছি হচ্ছে ব্রেড দিয়েছি, ঘুগনি দিয়েছি, কারণ সবাই ওই ড্রাই ফ্রুট দিচ্ছে, কেক, বিস্কিট, তো একটু খেতেও কেমন লাগে। তো যাই হোক, সব কিছুই ভালো লাগা খারাপ লাগা এই আন্দোলনের মধ্যেও চালাতে হবে। তো তার জন্য একটু ব্রেড দিয়েছি, ঘুগনি দিয়েছি, বয়েলড এগ আছে, আর হচ্ছে কলা আছে, তার সঙ্গে টিস্যু, স্পুন সব আছে। আমরা ডাক্তারবাবুরা যেরকম রাস্তায় আছে, আমরা বাড়িতে থাকলেও আমরা প্রত্যেকদিন মিটিং মিছিল করছি, কিন্তু এনাদের সাপোর্ট করাটাই আমাদের মেন দাবি। যা ডাক্তারদের দাবি সেই সেম দাবি আমাদের। আমরা খুব খুশি, মানে এরকম একটা কজের সাথে যুক্ত হতে পেরে আমরা অবশ্যই খুব খুশি। আমরা এখানে কলা দিয়েছি, ব্রেড আছে, বাটার আছে, আর ডিম সেদ্ধ। জুনিয়রদের হাত শক্ত করতে মাঠে নামেন সিনিয়র চিকিৎসকরাও। বেশিরভাগই যে বাচ্চা ছেলেমেয়েরা এরা আমাদের স্টুডেন্ট, কিন্তু এরা আমাদের সত্যি কথা সিদ্ধান্ত উঁচু করে বাঁচতে শিখিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে। আমিও আজকে সকালবেলা এসেছি প্রথম কথা, আর আমি হলো এই যে যারা বসে আছে এদের দিদি। তো আসল কথা, এখানে যারাই আসছে তারা সমর্থন দেখাতে আসছে, এবং এটা সত্যি কথা খুবই ভালো আর কি যে এত লোকজন এই ব্যাপারটাকে এখানে সমর্থন করছে। গভীর রাতে আন্দোলন মঞ্চে পৌঁছয় তিলোত্তমার পরিবার। ছাত্রদের আন্দোলন সমর্থন করতেই যাওয়া বুঝিয়ে দেন তিলোত্তমার বাবা। অবশ্যই ছাত্রদের দাবি ন্যায্য মনে করেই তো আজকে রাত্রি এই 2টো বাজে 1টা বাজে আমরা ওদের পাশে এসে দাঁড়াবার চেষ্টা করেছি, এবং তাদের যে আন্দোলন তার যৌক্তিকতা আছে বলেই তাদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেছি। এভাবে সমর্থন পেয়ে আন্দোলনকারীরা অভিভূত। দুপুরে আন্দোলনকারীরা জানিয়ে দেন জল, খাবার দাবার অনেক এসেছে, আর না পাঠালেও চলবে। মোবাইল বার্তায় আন্দোলনকারীরা লেখেন, পাশে চাই সহমর্মীদের, চাই আর উপস্থিতি। দুপুর গড়ানোর আগেই ভিড়ে ভিড়াক্কার স্বাস্থ্য ভবন চত্বর। সাধারণ মানুষ তারা খাবার, জল সমস্ত কিছু নিয়ে এসে হাজির হচ্ছেন। এটা থেকে বোঝা যাচ্ছে যে গোটা পশ্চিমবঙ্গের মানুষ এই আন্দোলনের সঙ্গে কতটা একাত্ম হয়ে গেছে। কর্তাদের উচিত এটাকে এবার ফিল করা, নইলে তারা নিজেরাই কিন্তু বিপদে পড়বেন। কর্তারা কি সত্যি ফিল করতে পারছেন? সুশোভন, সোমা ও আজিজের রিপোর্ট, TV9 বাংলা। উৎসবে ফিরুন, সিবিআই দ্রুত বিচার করুন, এই একটা আবেদন। মুখ্যমন্ত্রীর এই একটা আবেদন কি কোথাও তিলোত্তমার জন্য যারা পথে নেমেছেন, যারা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন, তার কোথাও একটা ধাক্কা লাগলো? সত্যি কি তিলোত্তমার জন্য বিচারের দাবি এবং এই উৎসবে ফেরা একে অপরের বিপক্ষে? বাংলার সবথেকে বড় উৎসবের সঙ্গে বাংলার এই নির্মম পরিণতি কোথাও কি একে অপরের সঙ্গে ধাক্কা লাগছে? এগুলো একটা বড় প্রশ্ন। এর পক্ষে বিপক্ষে নানা মত উঠে এসেছে, কিন্তু জানেন তো, সল্টলেক থেকে মধ্যমগ্রাম বিভিন্ন জায়গায় ঢাকের সঙ্গে সঙ্গে স্লোগান উঠছে, বাজছে শঙ্খ, বাজছে ঢাক, তিলোত্তমা বিচার পাক। বাজছে শঙ্খ, বাজছে ঢাক, তিলোত্তমা বিচার পাক, বাজছে শঙ্খ, বাজছে ঢাক, তিলোত্তমা বিচার পাক। পুলিশের সদর দপ্তরের পর স্বাস্থ্য ভবনের দুয়ার, শীত দ্বারার পর ব্রেন। তিলোত্তমার বিচার সহ স্বাস্থ্যের বিবিধ রোগ নিরাময়ে অপারেশন চালাচ্ছেন ডাক্তারবাবুরা। রোগ জটিল, তাই অপারেশনে ঝুঁকির, নানা ঝুঁকির মধ্যে উকি দিচ্ছে হরেক দ্বিধাদ্বন্দ্ব। আচমকাই প্রতিবাদ বনাম প্রতিরোধের মাঝে চলে এসেছে উৎসব বনাম উৎসব বিমুখ অবস্থান। 1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব, পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। দুর্গোৎসব আর তিলোত্তমার বিচার, এর মধ্যে কি আদৌ কোনো বিভেদ আছে, নাকি বিভেদের সুরে মজুত রয়েছে গুলিয়ে যাওয়ার রসদ? প্রশ্ন তুলছেন আন্দোলনকারীরা। এটা আমাদের দুর্গা মায়ের জন্য আমরা এটা লড়ছি, যাতে প্রতিটা মহিলা সব জায়গায় সেফ থাকে। দুর্গা মাও আজকে সেফ নয়, না এটাই আমাদের উৎসব, এটাই প্রতিবাদ। আমাদের উৎসব এই প্রতিবাদ, এটাই আমাদের উৎসব। এক জায়গায় একত্রিত হয়েছি, এরকম ভাবে প্রত্যেকটা মানুষ নিঃস্বার্থভাবে, অবশ্যই আমাদের স্বার্থ আছে, আমাদের মা বোনেদের, বাচ্চাদের স্বার্থ, আমরা কিন্তু এগিয়ে এসেছি, এটাই আমাদের উৎসব। এরকম ভাবেই আমরা উৎসব করে যাব যতদিন না আমরা বিচার পাই। দুর্গোৎসব বিপুল অর্থনৈতিক পরিসর, উচ্চবিত্ত, মধ্যবিত্ত থেকে প্রান্তিক স্তর। পুজোর অর্থনীতির সুফল পৌঁছায় সব ক্ষেত্রে। আর্থিক পরিসর ছাড়াও
সামাজিক মহোৎসবের গুরুত্ব উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দিন আওয়া দিন খাওয়া মানুষের রুটি রুজি প্রশ্নের মুখে পড়ল, পাল্টা ন্যারেশনের অবকাশও থাকছে। এখানেই পুজোর উৎসবে মিশছে তিলোত্তমার বিচারের স্লোগান, ঢাকের তালে মিশছে উৎসবের স্লোগান, মেলাচ্ছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরাই। স্লোগান থেকে সামাজিক মাধ্যম, উৎসব নিয়ে লেখা হচ্ছে কথা। স্বাস্থ্য ভবন ছাড়াও উৎসবের আবহে বিচারের দাবি জোরালো হচ্ছে নানা জায়গায়। যাদবপুরে ঢাক বাজিয়ে প্রতিবাদ হয়েছে। মধ্যমগ্রাম চৌমাথা ঢাক, শঙ্খ, উলুধ্বনিতে জানানো হয়েছে প্রতিবাদ। ঢাকের তালে স্লোগান উঠেছে তিলোত্তমার একই স্বর, জাস্টিস ফর আরজি কর। আমি আজকে একটাই কথা বলতে চাই, আজ থেকে ঠিক 1 মাস পরে দুর্গা সপ্তমী। আমাদের এই মধ্যমগ্রাম চৌমাথায় যে ঢাকের বাদ্য আর ধুনুচি দিয়ে মাকে যেমন আমরা আহ্বান করি, আমার একটাই ইচ্ছে, মা তুমি তিলোত্তমার আবার রূপ ধরে এসে এই দুর্নীতিগ্রস্ত লোকগুলোকে তুমি শাস্তি দাও। উৎসব আর তিলোত্তমার বিচারের দাবি সমান্তরাল হতে পারে না, পথ দেখাচ্ছেন অনেকেই। দুর্গাপুজোর লাইনে যারা দাঁড়াবে তারা উই ডিমান্ড জাস্টিস বলে স্লোগান দেবে। যারা রেস্টুরেন্টে খেতে যাবে পরিবারকে নিয়ে, তারা সেখানে গিয়েও এই প্রতিবাদে সামিল হবে। দুর্গাপুজোয় বেরিয়ে রাস্তায় বেরিয়ে বন্ধুবান্ধবরা প্রতিবাদে সামিল হবে, রাস্তায় ঠাকুর দেখতে দেখতে তারা প্রতিবাদে সামিল। এই মুহূর্তে আমাদের একটাই ডিমান্ড, যাতে তিলোত্তমার আসল অপরাধীরা শাস্তি পায়। বিচার পাক তিলোত্তমা, বলছেন তিলোত্তমার সহনাগরিকেরা। স্লোগানের কথায় মিশছে ঢাকের তাল, মিশছে উৎসবের সুর। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। আচ্ছা, স্বাস্থ্য দপ্তর কি এই কথাটা শোনেনি? আজকে সাগর দত্ত মেডিকেল কলেজের প্রিন্সিপাল অভিযোগ করছেন তার কলেজে পরীক্ষার নামে রীতিমতন প্রহসন হতো। টোকাটুকি করতে না দিলে, পরীক্ষায় নম্বর বাড়িয়ে না দিলে রীতিমতন হুমকি দিত বিরূপাক্ষ অ্যান্ড কোম্পানি। তিনি বলছেন একাধিকবার তিনি স্বাস্থ্য ভবনে অভিযোগ করেছেন, কিন্তু স্বাস্থ্য ভবন না, কোনো ব্যবস্থা নেয়নি। আচ্ছা, রাজ্যের এতগুলো মেডিকেল কলেজ যে গন্ডায় গন্ডায় অযোগ্য চিকিৎসক তৈরির কারখানা হয়েছিল, তা জেনেও স্বাস্থ্য ভবন, স্বাস্থ্য দপ্তর কেন কোনো গা করেনি? আমরা প্রশ্ন তুলছি না, এই প্রশ্ন তুলে দিয়েছেন স্বাস্থ্য জগতের সঙ্গে সম্পর্কিত কর্তা ব্যক্তিরাই। দেখুন, তিলোত্তমার মৃত্যুর সঙ্গে যদি স্বাস্থ্য দপ্তরের এই ঘুঘুর বাসার বিন্দুমাত্র যোগসূত্র থাকে, তাহলে আজ স্বাস্থ্য দপ্তরের কর্তা ব্যক্তিরা অনুশোচনা করছেন। 5ই সেপ্টেম্বর সাগর দত্ত মেডিকেল সেদিন প্রতিবাদে সোচ্চার। পরীক্ষায় 2 নম্বরের অভিযোগে টুকলিবাজদের তোয়াজ করার অভিযোগে কারচুপি করে বেশি বেশি নম্বর পাইয়ে দেওয়ার অভিযোগ আছড়ে পড়ছে। পিছনে কারা, কাদের মদতে চলত পরীক্ষা দুর্নীতি? এই প্রশ্নে যখন নাজেহাল কলেজ কর্তৃপক্ষ, ঠিক তখনই হামলা। বহিরাগতরা ভণ্ডুল করে দেয় সবকিছু। কিন্তু প্রশ্নগুলো কি হারিয়ে গেল? ইনি সাগর দত্ত মেডিকেলের অধ্যক্ষ পার্থ প্রতিম প্রধান। কি বলছেন শুনুন। এইরকম ধরনের ছাত্র যারা ক্লাস করে না, তারা দেখা যাচ্ছে অনেক বেশি নাম্বার পাচ্ছে। টিচাররাও বলেছেন, নাম করেই বলেছেন যে তাদের কাছ থেকে নানা রকম থ্রেট আসতো। বদলি, মেনলি যেটা হচ্ছে বদলি এবং ঘেরাও করা, এই সমস্ত। বদলির হুমকি, ঘেরাওয়ের হুঁশিয়ারি, দাবেদার ছাত্রদের পরীক্ষায় ঢুকতে দেওয়া বা মুড়িমুড়কির মতো নম্বর দেওয়ার শর্ত কারা রাখতেন কর্তৃপক্ষের সামনে? আমার কাছে বারবার আসতো, আমি তাকে কখনো চোখে দেখিনি সেইভাবে। তার নাম হচ্ছে বিরূপাক্ষ বিশ্বাস। ও হোস্টেল পাবে কি পাবে না, হোস্টেলে থাকবে কি থাকবে না, ক্লাস করবে কি করবে না, প্রতিটা ব্যাপারেই ওর খবরদারি চলত। স্বাস্থ্য ব্যবস্থায় ছড়ি ঘোরানোর লবি, মেধাবী ডাক্তারি পড়ুয়াদের কিভাবে মগজ ধোলাই করত, কিভাবে পড়াশোনা করে নম্বর পাওয়ার বদলে শর্টকাটে পাশ করার রাস্তা দেখাতো। আমাদের এই করিডোরেই আমাদের এখানে সিসি ক্যামেরা রয়েছে, তার ফুটেজও প্রিন্সিপাল স্যারের কাছে আছে, এবং তারা রীতিমতো আমাদেরকে এখান থেকে যদি কারো চোতা তোলা হয়েছে, এই রীতিমতো থ্রেট দিয়েছে কেন চোতা তোলা হয়েছে, এবং ডিসিশনটা ওরা করে দেবে কার চোতা তুলবো কার চোতা তুলবো না। মানে ওর পছন্দের লোকের চোতা তোলা যাবে না, এরকম ব্যাপার। আর মানে এই যে বিরূপাক্ষ বাহিনী, তাদের যে দল এখানেও যারা রয়েছে, অফিসের পারমিশন, প্রিন্সিপাল স্যারের পারমিশনে বা অফিসের ডিন ম্যাডামের পারমিশনে আমি তো গেছিলাম, আমাদের অফিস স্টাফরা সবাই গেছিলো।
যাওয়ার পরে আমি টুকলিটা ধরার পরে আমাকে নিচে পরীক্ষা যখন শেষ হয়ে যায় আমাকে নিচে এসে আমাকে লিফটের মধ্যে ধাক্কাধাক্কি করে, ধাক্কাধাক্কি করার পর আমার জামা ফামা ছিঁড়ে যায়। টুকলি ধরতে গিয়ে মার খেলাম, বাইরের ছেলে, আমি বুঝতে পারলাম না ছেলেগুলোকে, আমি চিনতে পারি ছেলেগুলো লিফটের মধ্যে ধাক্কাধাক্কি করছিল। সাগর দত্ত কি ব্যতিক্রম? না, কদিন আগের কথা। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের প্রিন্সিপাল একই কথা বলেছিলেন। কোশ্চেন আউট, কোশ্চেনগুলো অর্গানাইজড ওয়েতে বিক্রি হচ্ছে, টিচারদের, এইচওডিদের, ডিনকে, প্রিন্সিপালকে থ্রেট করা হচ্ছে, যারা পাস করবে না তাদেরকে যেন পাস করিয়ে দেওয়া হয়, মানে ওদের সিন্ডিকেটে যারা আছে তাদেরকে যেন পাস করিয়ে দেওয়া হয়। এই সব কথা স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কি কিছুই জানতেন না? সাগর দত্তের অধ্যক্ষ বলছেন তিনি একাধিকবার স্বাস্থ্যকর্তাদের কাছে অভিযোগ করেছেন। আমরা রিপিটেডলি এককভাবে বা দলবদ্ধভাবে আমাদের ডিএমই স্যার বা অন্যান্য যারা আধিকারিক আছে তাদের কাছে রিপিটেডলি গেছি এবং শীর্ষ আধিকারিকের কাছেও স্বাস্থ্য ভবনে গেছি, কিন্তু শীর্ষ আধিকারিক যারা তাদের কাছেও গেছি, কিন্তু ব্যাপার হচ্ছে আমরা কোনো তো ফল পাইনি। সিসিটিভি ফুটেজটা তো পুরোটাই ইউনিভার্সিটিকে দিয়ে দিই, তাহলে ইউনিভার্সিটি কি করছিল? স্বাস্থ্যকর্তারা কথাগুলো শুনলে হয়তো তিলোত্তমাকে বাঁচানো যেত। আক্ষেপ তিলোত্তমার বাবার। স্বাস্থ্য দপ্তর অবশ্যই প্রশ্রয় দিয়েছে যারা অন্যায় করে অপরাধীদের, বিশাল অন্যায়। শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিতে যারা চায় সবসময় আমি তাদের বিরোধিতা করব। স্বাস্থ্য ভবনের ভূমিকায় হতাশ। সাগর দত্ত মেডিকেলের অধ্যক্ষ বলছেন ট্রেড সিন্ডিকেটের গলায় শিকল পরাতে না পারলে ইস্তফা ছাড়া গতি নেই। আমি প্রিন্সিপালি কিন্তু ভাবনা চিন্তা করছি যে এইটা যদি এখনো বন্ধ না করা যায় তাহলে কিন্তু আমাদের ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এই আক্ষেপ কি স্বাস্থ্যকর্তাদের ঘুম ভাঙাতে পারবে? তাদের শিরদাঁড়া কি টান টান হবে? শিক্ষক চিকিৎসকেরা ভবিষ্যতের জন্য ডাক্তার তৈরি করতে চান, সেই তৈরি করার পথে বা সেই চাওয়ার পথে স্বাস্থ্য প্রশাসনের যে ভূমিকা, সেই ভূমিকাও সদর্থক হওয়া প্রয়োজন। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সৌরভ দত্ত, টিভি 9 বাংলা, কলকাতা। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের হাওয়া ঠান্ডা, অন্তত এতদিন আবহাওয়া সে কথাই বলতো, কিন্তু রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে যে বিক্ষোভের হাওয়া উঠেছে তা দক্ষিণবঙ্গকে সমানভাবে চ্যালেঞ্জ করে যাচ্ছে উত্তরবঙ্গ। কয়েকদিন আগেই উত্তাপটা টের পাওয়া গেছিল, সেই উত্তাপ ক্রমশ আরও বাড়ছে। গত কয়েকদিনে বাংলা স্বাস্থ্য শিক্ষা ক্ষেত্রে যে থ্রেড কালচারের কথা উঠে এসেছে তার অন্যতম পীঠস্থান হিসেবে ধরা হচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজকে। গত কয়েকদিন থেকে ঝড় উঠেছিল এই মেডিকেল কলেজে। গত 48 ঘন্টা ধরে ক্রমাগত ঝড় থামানোর চেষ্টা হচ্ছে, কিন্তু বিতর্কের ঝড় কমার বদলে বেড়েই চলেছে। একাধিক অভিযোগের ভিত্তিতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কাউন্সিল সর্বসম্মতভাবে কিছু সিদ্ধান্ত নিয়েছিল, যার মধ্যে অন্যতম ছিল 5 চিকিৎসক পড়ুয়া বহিষ্কার, 3 হাউস স্টাফ সাসপেন্ড, 1 ইন্টার্ন বহিষ্কার। এই সিদ্ধান্ত সামনে আসার পর মঙ্গলবার রাতে অধ্যক্ষকে মধ্যরাত পর্যন্ত ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। তুমুল চাপে মধ্যরাতে আবার কলেজ কাউন্সিলের বৈঠক ডাকা হয়। অধ্যক্ষ জানান সিদ্ধান্ত বুধবার পরবর্তী বৈঠক পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। Expelled by memo number PCM 2425 would be temporarily withheld and placed for review at the full bench of the college council. বুধবার সকাল থেকে আবার নতুন করে উত্তেজনা। তার মাঝেই নির্ধারিত বৈঠকে বসে কলেজ কাউন্সিল। বৈঠকে শাস্তি নিয়ে আবার নতুন সিদ্ধান্ত। বহিষ্কার নয়, 5 চিকিৎসক পড়ুয়াকে 6 মাস সাসপেন্ড। 5 চিকিৎসক পড়ুয়া আর কোনোদিনই ব্যবহার করতে পারবে না হোস্টেল। অভিযুক্ত 3 হাউস স্টাফ নির্বাসিত, ইন্টার্ন সোহম মণ্ডল বহিষ্কৃত। ডিন, অ্যাসিস্ট্যান্ট ডিন ও আরএমওকে ছুটিতে পাঠানোর সুপারিশ। অধ্যক্ষের ভূমিকাও খতিয়ে দেখার সুপারিশ। 4 out of 5 students had appeared on 7th September 2024 before the inquiry committee. The above mentioned students shall be suspended from the academic activities for 1 semester period of 6 months, during which they shall not be allowed to attend classes and not be allowed inside the campus of the college. পরপর অভিযোগের পর কেন এই সিদ্ধান্ত বদল? সংবাদ মাধ্যমের প্রশ্নে কার্যত দিশাহারা ডিন। এর মাঝেই টিভি 9 বাংলা সাংবাদিক তুললেন একটা বড় প্রশ্ন। কলেজ কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী সাসপেন্ড হাউস স্টাফ ঋতুরম্ভ সরকার। অভিযোগ থ্রেড সিন্ডিকেট চালানো। কিন্তু ডিন ও অধ্যক্ষের সাংবাদিক সম্মেলনে সেই ঋতুরম্ভই বহাল তবিয়তে কি করছেন? আন্দোলনে তো নেই বলায়, আমরা তো বলিনি, আপনারা নাম এনেছেন, এদের নামে অভিযোগ এসে আপনারা সাসপেন্ড করেছেন।
আপনার প্রেস মিটে আপনার থ্রেড কালচার অভিযুক্ত সাসপেন্ডেড ছেলে ভিতরে প্রেস মিটে কি করে বসে আছে? কি করে অ্যালাউ করেছেন? আপনি আমাদেরকে উত্তর দিন। আপনি এবার আমাদের উত্তর দিন। থ্রেড কালচারে ওই যে আপনার পাশে বসে আছে ঋতুরম্ভ, ও সাসপেন্ডেড, অলরেডি সাসপেন্ডেড। আপনার প্রেস মিটে প্রিন্সিপালের পেছনে দাঁড়িয়ে আছে কি কোন সাহসে? আপনি ইন্টেলিজেন্স দিয়েছেন, ইউ আর দ্য ইনচার্জ, ইউ আর দ্য চেয়ার। আপনার প্রশ্রয়ে দাঁড়িয়ে আছে ভিতরে, তার বাবা দাঁড়িয়ে আছে ভিতরে, আপনার এদেরকে ভিতরে নিয়ে কি করছেন? আমাদের মিটিং শুরু হয়েছে, আপনি যদি সাসপেন্ড হয় কথা তো বলতে দিন, যদি আমাদের TV9 বাংলা প্রশ্ন তুলতেই সুরসুর করে বেরিয়ে গেলেন ঋতুরম্ভ ও তার বাবা। এই ছবি থেকেই উঠছে প্রশ্ন, যে থ্রেড কালচারের অভিযোগে বিদ্ধ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, সেই থ্রেড কালচারের কাছে মাথা নত করেই কি 5 চিকিৎসক পড়ুয়াকে বহিষ্কারের সিদ্ধান্ত থেকে সরে এলো কলেজ কর্তৃপক্ষ? সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে ঋতুরম্ভরা ক্ষমতার দম্ভ দেখাচ্ছেন। সংবাদ মাধ্যমের ক্যামেরা সরে গেলে তারা কি করবেন? থ্রেড কালচারের গোড়াটা উপড়ে ফেলা গেল কি? প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। আমরা রাজনীতিতে লবি শুনতাম, হামেশাই শুনি, কিন্তু স্বাস্থ্যেও লবি। এই যে নর্থ বেঙ্গল লবি, উত্তরবঙ্গ লবি কতটা শক্তিশালী সেটাও TV9 বাংলায় প্রত্যেক দিন আপনাদের আমরা পরতে পরতে তুলে ধরছি আপনাদের সামনে। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে কিভাবে নাম্বার জালিয়াতি চক্র কাজ করত এক পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি, সেটা আমাদের ক্যামেরার সামনে স্বীকার করেছেন। দেখুন এই কারিগরিতে কাদের সূক্ষ্ম হাত। রাজ্যের কয়েকটি মেডিকেল কলেজের মতো উত্তরবঙ্গ মেডিকেলেও হুমকির সংস্কৃতি রোজনামচা হয়ে দাঁড়িয়েছিল। আরজি করের ঘটনার জেরে মুখ খুলছেন জুনিয়র ডাক্তার ইন্টার্নরা। অভিযোগ, উত্তরবঙ্গ মেডিকেলে থ্রেড কালচারের হোতারা নিজেদের ইচ্ছে মতো পরীক্ষার নাম্বার হেরফের করতেন। ফেল করা পড়ুয়াকে পাশ করানো তাদের কাছে ছিল বাঁ হাতের খেল। এমন মারাত্মক সব অভিযোগ মান্যতা পেল পিজিটি সুমন বর্মা থেকে সার্জারি বিভাগের প্রধানের কথায়। কলেজের টিএমসিপির ইউনিট সভাপতি সোহম মণ্ডল, প্রান্তিক মণ্ডল, সুদীপ্তা নন্দীর পরীক্ষার নম্বর বাড়ানো হয়েছিল বলে অভিযোগ। ট্যাবুলেশন প্রাপ্ত নম্বর মুছে লেটার মার্কস পাইয়ে দেওয়া হয় সোহমকে। অভিযোগ, বিভাগীয় প্রধান অধ্যাপকরা ছুটিতে থাকাকালীন কায়দা করে চাবি জোগাড় করে লকার থেকে ট্যাবুলেশন শিট বের করা হয়। পিজিটি সুমন বর্মাকে জোর করে ট্যাবুলেশন শিটের নম্বর হেরফের করা হয়। শান্তনু ওই দিন ছিলেন না, মানে শান্তনুর কাছে চাবিটা পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপর শান্তনুর কাছে দেওয়া হয়েছিল, ও অথরিটি, ও তো স্ক্রুটিনাইজার। ও আবার দিল, ও শুনছি, এগুলো শুনছি, হ্যাঁ এরকম একটা কিছু হয়েছে। ওইখানেই ব্যাপারটা কিছু মানে টেম্পারিং হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন ইউনিট সভাপতি শাহিন সরকার, শাহিনুল ইসলাম, ঋতুরম্ভ সরকার সুমনের ওপর চাপ তৈরি করেছিলেন বলে অভিযোগ। সেই সময় শাহিন সার্জারি বিভাগের হাউস স্টাফ ছিলেন। সুমন বর্মা লিখিত অভিযোগ জমা দিয়েছেন উত্তরবঙ্গ মেডিকেল কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার কাছে। डॉक्टर शाहीन सरकार, शाहीनुल इस्लाम, जो थ्रेड कल्चर यहाँ चलते आ रहा है, बोला कि तुमको यहाँ ठीक से रहना है कि नहीं। एग्जाम का स्टार्टिंग से ही, ठीक है, और फिर एग्जाम के हॉल में ये डॉक्टर आबिक डे घुस गया। आपको थ्रेट करने लगा? यहाँ से ही थ्रेट कर रहा था, डिपार्टमेंट के पास आया एग्जाम के पहले से ही। ট্যাবুলেশন শিট এই আলমারি থেকে বার করে নিয়ে প্রিন্সিপালের দপ্তরে যাচ্ছিলেন সুমন ভার্মা। সেই সময় কার্যত তাকে ঘিরে ধরে তাকে বাধ্য করা হয় ট্যাবুলেশন শিটের থেকে নাম্বার বাড়িয়ে দেওয়ার জন্য। সুমনের যে লেখা যেটা আমি পেয়েছি, ওর আন্ডার প্রেশার, লাইফ থ্রেটেনিং, ও হচ্ছে প্রেশার, এই মার্কসগুলো ও বাড়িয়েছে, এটা ও লিখে জানিয়েছে, সেটা আমি প্রিন্সিপালকে দিয়েছি। সুমন বর্মার অভিযোগের ভিত্তিতে ডিন, সহকারী ডিন সহ এক আরএমও পদত্যাগ করেছেন। অধ্যক্ষের বিরুদ্ধেও এই চক্রে সামিল থাকার অভিযোগ করেন সুমন। সার্জারি বিভাগের ইন্টার্ন সুমনকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়। তাঁর খাতা পুনর্মূল্যায়ন, রেজিস্ট্রেশন থাকবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে মেডিকেল কাউন্সিলকে অনুরোধ করেছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। স্বাস্থ্যে দুর্নীতি এবং স্বজন পোষণের মৌচাক ভাঙতে আজ জুনিয়র চিকিৎসকরা পথে বসেছেন। ট্রেড কালচারের নানা অভিযোগ উঠেছে বর্ধমান মেডিকেল কলেজে। আজ সেখানেও পড়ুয়ারা বিক্ষোভ দেখান। এক ব্যক্তি এক পদের পক্ষে সওয়াল করেছেন, যে কারণেই তারা তাপস ঘোষের ডিন পদ থেকে অপসারণের দাবিও করেছেন। বিচারের দাবিতে স্বাস্থ্য ভবনের দুয়ারে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন, আর জেলায় সেখানেও আন্দোলনের সুর চড়াচ্ছেন ডাক্তাররা। একদিকে যেমন ঝাঁটা এবং বারুণ সহযোগে স্বাস্থ্য ভবন অভিযান চলছে জঙ্গল সাফাইয়ের জন্য, আমরা বর্ধমান মেডিকেল কলেজ এই ঘুঘুর বাসা ভাঙার জন্য আমাদের
ঘুঘুর ভাষা ভাঙন অভিযান আজ থেকে আমরা শুরু করছি। শুধু আরজিকর নয়, তিলোত্তমার মৃত্যুর পর জেলায় জেলায় মেডিকেল কলেজ হাসপাতালে ক্ষোভ বিক্ষোভ চলছে। বর্ধমান মেডিকেল কলেজেও অভিজ্ঞদের বিরূপাক্ষ বিশ্বাসদের বিরুদ্ধে মৌরসি পাট্টা সন্তোষের পরিবেশ তৈরির অভিযোগে মুখ খুলছেন জুনিয়র চিকিৎসকরা। আমাদের কলেজে থ্রেড সিন্ডিকেট বা থ্রেড কালচারের ধারক ও বাহক যারা অভিজ্ঞ এবং তার স্নেহধন্য ছাত্রছাত্রীদের দল, পাস ফেল অনার্স থেকে শুরু করে অবৈধভাবে ছাত্রদের কাছ থেকে টাকা তোলা সিন্ডিকেট চক্র, ক্যান্টিন দুর্নীতি, প্রিন্সিপাল অফিসের গেস্ট হাউস তারা ব্যবহার করে নিজের পছন্দ মতো ইচ্ছে মতো চিত্ত বিনোদন এবং মনোরঞ্জনের কাজে তারা ব্যবহার করত। কলেজ অথরিটির কয়েকজনের মদত ছাড়া, এতটা মাত্রা ছাড়া ভয়ের বাতাবরণ সৃষ্টি করা তাদের পক্ষে সম্ভব ছিল না। চিকিৎসকদের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষের একাংশের মদতেই এতদিন অভিজ্ঞরা সন্ত্রাসের সাম্রাজ্য চালাতো। ঢিল মেরে অনিয়মের সেই মৌচাক ভাঙতেই গলা চড়িয়েছেন আন্দোলনকারীরা। বুধবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ স্লোগান পড়ুয়াদের একাংশের, নিশানায় চিকিৎসক তাপস ঘোষ। তিনি বর্ধমান মেডিকেল কলেজের এমএসভিপি, একই সঙ্গে ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স পদেও রয়েছেন। এখানেই পড়ুয়াদের আপত্তি। আন্দোলনকারী চিকিৎসকদের প্রশ্ন, কোন ক্ষমতার জোরে কি করে দুই পদে এক ব্যক্তি? তাই চিকিৎসক তাপস ঘোষের ডিন পদে অপসারণের দাবিতে বুধবার বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। দুটো পোস্ট, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল এবং ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার, সেই দুটো পোস্ট একজন এক ব্যক্তি দীর্ঘদিন ধরে কি করে কায়েম রাখতে পারেন? এই যে সিন্ডিকেট চক্র চলছে, তাদের কর্তৃপক্ষের একটা বড় অংশ তারা সরাসরিভাবে যুক্ত। এক ব্যক্তি একাধিক পদ যেন গ্রহণ করে থাকতে না পারেন, এমএসভিপি ডক্টর তাপস ঘোষকে তার ডিন পদ থেকে অপসারণের দাবি জানাচ্ছি। জুনিয়র চিকিৎসকদের দাবিকে সমর্থন করে সিনিয়র ডাক্তাররা বলছেন, বর্ধমান মেডিকেল কলেজের যে হুমকি সংস্কৃতি, এই যে মেডিকেল কাউন্সিল দখল করা, জালিয়াতি নির্বাচনে তাতে কারা কারা যুক্ত ছিল তারা সবাই জান। ফলে হচ্ছে যে তাদের সকলকেই পদত্যাগ করতে হবে, এই দাবি তাদের সঙ্গত। দাবি আদায়ে এদিন বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ মৌসুমী বন্দ্যোপাধ্যায়কে ঘেরাও করে বিক্ষোভ দেখান পড়ুয়াদের একাংশ। ডেপুটেশন জমা দেন তারা। আগে এমএসভিপি হওয়ার আগে ডিন ছিলেন, ঠিক আছে, পরে এমএসভিপির চার্জ নিয়েছেন। তো এবারে স্মুথ খুব ভালো আমার রান করছে, হসপিটাল কলেজ দুটোই রান করছে, সেজন্য এটা নিয়ে আমরা ইন্টারফেয়ার করিনি। এই একাডেমিক সেশনটার পরে এবার এই প্রপোজালটাও একটু টাইম লাগবে। প্রপোজাল হবে, আমি কলেজ কাউন্সিল মিটিংয়ে পাস করাবো, সেটা আমি হায়ার অথরিটিকে পাঠাবো, স্বাস্থ্য ভবনে। তবে আমার এগ্রি হয়ে আসলে তবে আমি সেটা চেঞ্জ করতে পারি। এটা এই নয় যে আমি এক্ষুনি চেঞ্জ করে দিতে পারবো। টনক কি নড়বে কর্তৃপক্ষের? হবে পদক্ষেপ? বর্ধমান থেকে মনোতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। তিলোত্তমা খুন এবং ধর্ষণ মামলায় এবার সিবিআই দপ্তরে হাজিরা দিলেন ডিসি নর্থ অভিষেক গুপ্তা। এর আগে অভিষেক গুপ্তার ভূমিকা নিয়ে অর্থাৎ ডিসি নর্থের ভূমিকা নিয়ে নানান প্রশ্ন তুলেছেন জুনিয়র চিকিৎসকরা। আর শুধুমাত্র জুনিয়র চিকিৎসকরা নন, ডিসি নর্থের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিলোত্তমার মা এবং বাবাও। আর অবশেষে আজ বুধবার ডিসি নর্থ অভিষেক গুপ্তা তিনি হাজিরা দিলেন সিবিআই এর কাছে। একদিকে চিকিৎসকদের আন্দোলন আর অন্যদিকে সিবিআই তদন্ত। আরজিকর কাণ্ডে দুটোই চলছে সমান্তরাল গতিতে। আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে। তার আগে তিলোত্তমা ধর্ষণ খুনের যোগসূত্র খুঁজে পেতে মরিয়া কেন্দ্রীয় এজেন্সি। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসক খুন ধর্ষণের 1 মাস পার, কিন্তু এখনও রহস্যভেদ হয়নি। বিভিন্ন সূত্র থেকে যেটা জানা গেছে, ঘটনার দিন রাতে এক ডেলিভারি অ্যাপ থেকে খাবার অর্ডার দিয়ে 4 সহ চিকিৎসকের সঙ্গে ডিনার করেছিলেন নির্যাতিতা। তদন্তের প্রয়োজনে সেই 4 জনকে বুধবার তলব করেছিল সিবিআই। এই 4 জনের একজন আগেও এসেছেন বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, 9 তারিখ তিলোত্তমার দেহ উদ্ধার হওয়ার পরের যে ঘটনাক্রম, সেই ক্রোনোলজিটাকে তৈরি করবার জন্য কিন্তু বারবার এই চিকিৎসক পড়ুয়াদের তলব করা হচ্ছে, তাদের বয়ান রেকর্ড করা হচ্ছে। তার কারণ কোথাও সিবিআই আধিকারিকরা মনে করছেন 9 তারিখে প্রথম যিনি দেহ দেখেন এবং তারপর থেকে যে ঘটনাক্রম, সেই ঘটনাক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শীর্ষ আদালতেও তারা যে ইঙ্গিত দিয়েছেন, সেখানে তারা মনে করছেন ওই ঘটনাক্রমের মধ্যেই অন্য কোনো সূত্র লুকোনো রয়েছে, যে সূত্রের ভিত্তিতে এই রহস্যের তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব বা এই রহস্যের কিনারা করা সম্ভব। 4 চিকিৎসক পড়ুয়ার পাশাপাশি আরজিকর হাসপাতাল চত্বরে পুলিশ ফাঁড়ির ওসিকেও বুধবার সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল। ডাকা হয়েছিল সিটের সদস্যদেরও। ঘটনাক্রম জানতে তাদেরকেও দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়াও যে 3 চিকিৎসক তিলোত্তমার ময়নাতদন্ত করেছিলেন, তাদের মধ্যে অপূর্ব বিশ্বাস এবং মলি বন্দ্যোপাধ্যায়কে এদিন ডাকা হয়েছিল। এই নিয়ে 3 বার তলব করা হলো এদের। ময়নাতদন্ত সংক্রান্ত বেশ কিছু প্রশ্নের উত্তর পেতেই জিজ্ঞাসাবাদ বলে সূত্রের খবর। আমার প্রশ্ন হচ্ছে যে এই গোটা বিষয়টাই তদন্তের মধ্যে, কখন ওকে খুন করা হলো,
খুন করে ধর্ষণ হলো না ধর্ষণ করে খুন হলো, এত তাড়াহুড়ো কেন, এই সব বিষয়টাই দেখবেন তদন্তের অন্তর্ভুক্ত। লক্ষ্য করে দেখবেন, আমি সওয়ালের সময় বলেছিলাম যে অটোপসি সার্জনের কম্পিটেন্সটা দেখা হোক এবং টাকা দেওয়ার চেষ্টা হয়েছে। তখনই লক্ষ্য করে থাকবেন আপনার লাইভ স্ট্রিমিং যদি দেখেন, চিফ জাস্টিস বলেছেন দেয়ার আর সাম লিডস ওয়েট। এটুকু বুঝতে হয় যে জজেরা কী বলছেন, কী ইঙ্গিত দিচ্ছেন, সেটুকু বোঝার ক্ষমতা যাদের নেই তারা কেন অকারণ মন্তব্য করছেন আমি জানি না। কারণ সেটাই সবটাই তদন্তের আওতাভুক্ত, সিবিআই তদন্ত করে রিপোর্ট দাখিল করবেন। তিলোত্তমা খুন ধর্ষণে এখনো পর্যন্ত গ্রেফতার সঞ্জয় রায়, কিন্তু সেই কি একমাত্র, নাকি আরও কেউ আছে? থাকলে কারা? এসবের উত্তর এখনো অধরা। এই পরিস্থিতিতে বুধবার আচমকাই প্রেসিডেন্সি জেলে গিয়ে সঞ্জয়কে জেরা করেন তদন্তকারীরা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে 4 চিকিৎসক পড়ুয়া ও ওসিকে জিজ্ঞাসাবাদে যা জানা গেছে সেই বিষয়গুলো সঞ্জয়ের সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টা করেন গোয়েন্দারা। সব মিলিয়ে সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার আগে বেশ কিছু মিসিং লিঙ্কের খোঁজে মরিয়া তদন্তকারীরা। ক্যামেরায় সুদেবের সঙ্গে সিজারের রিপোর্ট, TV9 বাংলা। দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। একদিকে ইডি, অন্যদিকে সিবিআই, দুই কেন্দ্রীয় এজেন্সি তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করছে। আর তাতে কার্যত চাপ বাড়ছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের। জেলায় জেলায়, কলকাতায় বিভিন্ন জায়গায় তার একাধিক বাড়ি, তার ফ্ল্যাট, বাগান বাড়ি হদিশ পাওয়া গেছে। দেখুন, অনেকেই বলছেন একজন চিকিৎসকের দামি বাড়ি, বাগান বাড়ি, ফ্ল্যাট থাকতেই পারে, এটা খুব স্বাভাবিক, ঠিক। কিন্তু তদন্তকারী আধিকারিকরা মনে করছেন সন্দীপ ঘোষের এই বাড়ি, ফ্ল্যাট, বাগান বাড়ি এগুলো নাকি দুর্নীতির টাকায়। আরজিকর থেকে দুবার বদলি হয়ে প্রভাব খাটিয়েও ফিরে এসেছিলেন। কি মধু ছিল আরজিকরে? তিলোত্তমার মৃত্যুর পরে আমজনতার মনে বড় হয়ে দেখা দিয়েছিল এই প্রশ্নটা। আর আর্থিক দুর্নীতি মামলায় আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়ার পর ধীরে ধীরে মিলতে শুরু করেছে সেই প্রশ্নের উত্তর। আরজিকর হাসপাতালে নানা পথে, নানা রূপে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ। সন্দীপের বিরুদ্ধে প্রায় 2 বছর আগে অভিযোগটা করেছিলেন হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। প্রভাবশালী সন্দীপের বিরুদ্ধে কোনো পদক্ষেপই করেনি স্বাস্থ্য ভবন। এখন তদন্তে নেমে ইডির দাবি, দুর্নীতির কালো টাকায় ফুলে ফেপে উঠেছে সন্দীপের সম্পত্তি। 6 সেপ্টেম্বর আরজিকরে আর্থিক দুর্নীতির অভিযোগে ইডি হানা। সন্দীপ ও তার ঘনিষ্ঠদের 7 ঠিকানায় তল্লাশি অভিযান। সূত্রের খবর, সেই তল্লাশিতেই দুর্নীতির বহু সূত্র কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে এসেছে। মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে ইডি জানিয়েছে, তল্লাশিতে সন্দীপ ঘোষ ও তার স্ত্রীর একাধিক সম্পত্তির হদিশ মিলেছে। তাদের 2টি অস্থাবর সম্পত্তির হদিশ মিলেছে। ইডির দাবি, এই সম্পত্তি কেনার ক্ষেত্রে নিয়মমতো সরকারের আগাম অনুমোদন নেওয়া হয়নি। সম্পত্তি কেনার পরে 2021 সালে সন্দীপ ঘোষ নিজেই তার স্ত্রীকে এ ব্যাপারে ছাড়পত্র দেন। ছাড়পত্র দেওয়ার সময় সন্দীপ ঘোষ ছিলেন আরজিকরের অধ্যক্ষ এবং তার স্ত্রী হাসপাতালের সহকারী অধ্যাপক। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি কর্মী হিসেবে এটা বড় অনিয়ম। কারণ সম্পত্তি কেনার ক্ষেত্রে সরকারের থেকে সরকারি কর্মীদের অনুমোদন নিতে হয়। সরকারি কর্মীদের প্রত্যেক বছর বার্ষিক সম্পত্তির খতিয়ান সরকারকে জানাতে হয়। প্রশ্ন হলো, কি করে অনুমোদন না নিয়ে সম্পত্তি কিনে ফেললেন সন্দীপের স্ত্রী? উত্তরটা তারাই দিতে পারবেন। তবে ইডি জানিয়েছে, তল্লাশি চালিয়ে চিকিৎসক দম্পতির কলকাতার 3টি ফ্ল্যাটের হদিশ মিলেছে। কলকাতার সন্দীপ এবং তার স্ত্রী মালিকানাধীন 2টি বাড়ির খোঁজ মিলেছে। একই সঙ্গে ক্যানিংয়ে তাদের খামার বাড়িও মিলেছে, যেখানে ইতিমধ্যেই তল্লাশি চালিয়েছে ইডি। এছাড়াও মুর্শিদাবাদে একটি ফ্ল্যাটের খোঁজ পেয়েছে ইডি। ইডির দাবি, স্থাবর এবং অস্থাবর সম্পত্তি মিলিয়ে সন্দীপ এবং সঙ্গীতা ঘোষ এই চিকিৎসক দম্পতি বহু টাকার মালিক। যদিও অনেকে দাবি করছেন চিকিৎসক হিসেবে এইটুকু সম্পত্তি তাদের থাকতেই পারে, কিন্তু তাদের সেই দাবি খারিজ করে দিচ্ছে ইডি। ইডির দাবি, সন্দীপ ও তার স্ত্রীর এইসব সম্পত্তি পুরোটাই দুর্নীতির টাকায় কেনা। দুর্নীতি তদন্তে সন্দীপকে ঘিরতে তদন্তকারীদের হাতে বড় অস্ত্র নাকি চিকিৎসকের ল্যাপটপ। নিজের বাড়ি থেকে সরিয়ে ফেলেছিলেন, রেখেছিলেন আত্মীয়র বাড়িতে, কিন্তু শেষ রক্ষা হয়নি। তল্লাশিতে সন্দীপ ঘোষের ল্যাপটপ এখন ইডির হাতে। সূত্রের খবর, সন্দীপের ল্যাপটপে রয়েছে দুর্নীতির বহু তথ্য। টেন্ডার সংক্রান্ত নথি রয়েছে ল্যাপটপে। এক্সেল ফাইলে রয়েছে প্রচুর টাকার হিসেব। আয় ব্যয়ের হিসেবে ঠাসা সন্দীপের ল্যাপটপ। এটাই সন্দীপ ঘোষের বিরুদ্ধে ব্রহ্মাস্ত্র হতে পারে বলে মনে করছে ইডি আধিকারিকরা। ইডি সূত্রে খবর, তল্লাশিতে একাধিক নথি ও বিভিন্ন ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত হয়েছে। সব মিলিয়ে দুর্নীতি তদন্তে সিবিআই ইডির জোড়া ফলায় সন্দীপ ঘোষের উপর চাপ ক্রমশ বাড়ছে। এখন সবথেকে বড় প্রশ্ন ইডির কাছে, যে এই বিপুল পরিমাণ কালো টাকা সেটা কি এই চিকিৎসক দম্পতি আত্মসাৎ করেছেন, না এই টাকার ভাগও খাদ্য কেলেঙ্কারি হোক বা শিক্ষা দুর্নীতি হোক, এ রাজ্যের যে এর আগে বিভিন্ন দুর্নীতি এসছে বা দুর্নীতি প্রকাশ্যে এসছে, সেই রকমই বিভিন্ন লেয়ারে বিভিন্ন
মাত্রায় বিভিন্ন মানুষের কাছে পৌঁছেছে, আর সেটা বের করাই এই মুহূর্তে সবথেকে বড় চ্যালেঞ্জ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দাদের কাছে। ক্যামেরায় সুদেবের সঙ্গে সিজার, TV9 বাংলা। সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলোতে থ্রেট কালচার অর্থাৎ হুমকি দেওয়ার দুষ্টচক্র কোন পর্যায়ে পৌঁছতে পারে প্রত্যেক দিন আপনাদের আমরা ইঞ্চিতে ইঞ্চিতে দেখাচ্ছি। TV9 বাংলা তার বেস্ট কাভারেজ দিচ্ছে, নিশ্চয়ই আপনারা সেটা মানবেন। কিন্তু রাজনীতিতে থ্রেট কালচার সেটা তো নতুন নয়, এবং থ্রেট দেওয়ার মতো কিছু দুর্মুখ নেতা থাকেন। যেমন ধরুন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, তিনি থ্রেট দিয়েই আসেন বরাবর, নিজের দলের লোককেও দেন, অন্য দলের লোককেও দেন। এখন তিনি প্রশাসনের আমলাদের একাংশকে থ্রেট দিলেন, এবং একই সঙ্গে যে আন্দোলনরত চিকিৎসকরা দিন রাত মাঠে পড়ে রয়েছেন সুবিচারের দাবিতে, তাদেরকেও তিনি হুমকির সুরে কথা বলেছেন। অথচ মুখ্যমন্ত্রী ঠিক একদিন আগে নবান্নে মন্ত্রিসভার বৈঠকে বলে দিয়েছিলেন যে আমি ছাড়া অর্থাৎ তিনি ছাড়া শাসক শিবিরের আর কেউ যেন আরজিকর কাণ্ড নিয়ে একটিও বাক্য ব্যয় না করে। হুমায়ুন সাহেব কি শুনলেন মুখ্যমন্ত্রীর কথা? আমরাও ডাক্তারদেরকে বাধ্য করাবো, তাদের হয় ডিউটি করতে হবে না চাকরি ছাড়তে হবে। হুমকি দিতে মনে হয় ওস্তাদ ভরতপুরের তৃণমূল বিধায়ক। এই তো দুদিন আগে পুলিশকে নিম গাছে বেঁধে রাখার হুঁশিয়ারি দিয়েছিলেন হুমায়ুন কবির। এবার তো কয়েক কদম এগিয়ে আরজিকর কাণ্ডে প্রতিবাদী জুনিয়র ডাক্তারদেরই হুঁশিয়ারি দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আরজিকরের ঘটনা জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে মুখ খুলতে বারণ করেন মুখ্যমন্ত্রী। ঠিক তার পরদিনই বেফাঁস হুমায়ুন। আমরা কি চুপচাপ বসে থাকবো? আমরা এমন একটা সময় আসবে আমরাও রাস্তায় নামবো, আমরাও ডাক্তারদেরকে বাধ্য করাবো, তাদের হয় ডিউটি করতে হবে না চাকরি ছাড়তে হবে। হুমায়ুন আমলাদের বিরুদ্ধেও তোপ দাগলেন। যারা সুবিধাভোগী আমলা তারাই এই সরকারটাকে, আমার মনে হয় 2006 থেকে 2011-তে যে ঘটনা বুদ্ধবাবুর আমলে ঘটেছিল সেরকম একটা জায়গায় নিয়ে যেতে চাইছে এই আমলাদের। অবশ্য আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা হুমায়ুনের হুঁশিয়ারিকে আমল দিতে নারাজ। পিজি বলে একটা পরীক্ষা হয় আইআইটির পরে, যেটা সব থেকে কঠিন পরীক্ষা, সেই পরীক্ষা ক্র্যাক করে সেই ছেলেমেয়েরা এখানে রাস্তায় দিনের পর দিন বসে আছে কিছু দুর্নীতি মুক্ত করতে, দুর্নীতির আখড়ায় যারা বসে আছে তাদের মুক্ত করতে। তাই আমার মনে হয় এই ধরনের মন্তব্যকে আমরা প্রতিক্রিয়া দেওয়া প্রয়োজন বলে মনে করি না। তারা ওই ঠান্ডা ঘরে বসে অনেক বক্তব্য দেয়, মানুষ খেপানোর চেষ্টা করছে। তারা ওই ঘরেই বসে থাকুক, এসে দেখে, আর যদি দেখতে ইচ্ছা করে এখানে এসে দেখে যাক, মানুষ আমাদের সাথে আছে, মানুষ তাদের সাথে নেই। হুমায়ুনের হুঁশিয়ারি নিয়ে শাসক দলকে এক হাত নিলেন বিরোধীরা। আরজিকর কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর নিষেধ সত্ত্বেও বিতর্কিত মন্তব্য করে বিড়ম্বনা বাড়ালেন হুমায়ুন কবির, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে ব্যাহত হচ্ছে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা। ভোটদাতারা তারা স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন, পড়ুয়ারা তারা পড়াশোনা থেকে তাদের পড়াশোনা ব্যাহত হচ্ছে, এমনটাই বারবার অভিযোগ করছে রাজ্যের শাসক দল। কিন্তু মেদিনীপুর মেডিকেল কলেজে গিয়ে তো এমনটা দেখে মনে হলো না। হাতে কলমে শিক্ষার জন্য ডিসেকশন রুম কিংবা ল্যাবরেটরি প্রয়োজন, কিন্তু থিওরি ক্লাসের জন্য ক্লাসরুম লাগে নাকি? MBBS ফাইনাল ইয়ারের ছাত্রদের ক্লিনিক্যাল টিউটোরিয়াল হলো অবস্থান মঞ্চেই। 100 পড়ুয়াকে দুটি ব্যাচে ভাগ করে ক্লাস চলছে। আমাদের যারা আন্ডার গ্র্যাজুয়েট ছাত্রছাত্রীরা রয়েছে, দিনের কিছুটা সময় বিকেলবেলা বা সন্ধ্যার দিকে তাদেরকে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি বা সিনিয়র রেসিডেন্ট যারা রয়েছে বাইরে পরিসরে ক্লিনিক্যাল টিউটোরিয়াল ক্লাস এই প্রতিবাদ মঞ্চেই যতটা করা সম্ভব ততটা নেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে কোনোভাবেই শিক্ষা বা পরিষেবা কোনোটাই কোনো দিক থেকে যেন বিঘ্নিত না হয়। চিকিৎসাও বন্ধ নেই, এমার্জেন্সি তো বটেই, ওপিডি পরিষেবাও সচল। গত 5 দিনে মেদিনীপুর মেডিকেল কলেজের ওপিডিতে 10,000-এর বেশি মানুষ চিকিৎসা পেয়েছেন। আর ডাক্তারদের দায়িত্ববোধ দেখে রোগীরাও বলছেন বিচার পাক তিলোত্তমা। এই আন্দোলন এদের ডাক্তারের পরিষেবার জন্য আমরা খুবই খুশি। পেশেন্টের পরিষেবা দিচ্ছে তো, এর ভেতর থেকে, এটা অন্তর থেকে তারা দিচ্ছে। তাহলে এইভাবে সমালোচনা করে এদেরকে শুধু হতাশ করা নয়, এদের প্রতি অমর্যাদা করা, এদেরকে মানে কি বলবো যে এরপরে ইনজাস্টিস, এটা এক ধরনের ইনজাস্টিস। এই ইনজাস্টিসের কোনো তুলনা হয় না। আমি নিজের ভেতর থেকে চাইছি পেশেন্টের পরিষেবা দিতে, কিন্তু পরিস্থিতি আমাকে বাধ্য করেছে আজকে এখানে এই রাস্তায় বসতে। মেদিনীপুর থেকে ক্যামেরায় সুজয় নায়কের সঙ্গে দেবব্রত সরকার, TV9 বাংলা। এত কিছুর পরেও আমাদের রাজ্যের প্রশাসন, বিশেষ করে স্বাস্থ্য প্রশাসনের কি শিক্ষা হবে না? জলপাইগুড়ি মেডিকেল কলেজের ভূমিকা প্রশ্ন তুলে দিচ্ছে। সেখানে এক মহিলা চিকিৎসকের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে কিছু মানুষের বিরুদ্ধে। সেখানকার যিনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান
তিনি তৃণমূলের বিধায়ক। আবার ওই হাসপাতালের চিকিৎসকদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের এক কাউন্সিলরের নেতৃত্বে। ফলে কোথাও একটা 2-2 4 মনে হচ্ছে যেন। এখনও পর্যন্ত পুলিশে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। দলের ব্যাপার, অন্দরের ব্যাপার, সেই জন্যই কি এই ছাড়? সেই মহিলা চিকিৎসক ইমার্জেন্সিতে যেতেই পারছেন না, তার কারণ তার বক্তব্য তিনি ভয়ে জড়সড়। রোগীর পরিবারের হুমকির মুখে সন্ত্রস্ত মহিলা চিকিৎসক, পাশে নেই হাসপাতালই। এ ছবি জলপাইগুড়ি। থ্রেট পাওয়া হয় কন্টিনিউয়াসলি, একটার পর একটা ইভেন্টসের পরে আমরা কি করে এমার্জেন্সি ডিউটি করবো বা কোনো কিছুই ডিউটি করা যাবে। আমার 2:30 পরে এমার্জেন্সি আছে, আমি তো এখন নিজেই স্কেয়ার্ড যে কি হবে নেক্সট। তো আমার তো ট্রাভেল করতে এখন ভয় লাগছে। তিলোত্তমা ধর্ষণ খুনের পরেও ছবিটা বিন্দুমাত্র বদলালো না। রোগীর পরিবারের হাতে শ্লীলতাহানির শিকার মহিলা চিকিৎসক, অথচ থানায় অভিযোগ জানাতেই নারাজ জলপাইগুড়ি মেডিকেল কর্তৃপক্ষ। জানা গেছে ক্যান্সার আক্রান্ত এক রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসকরা জানিয়ে দেন ময়নাতদন্ত করেই দেহ ছাড়া হবে। অভিযোগ, এরপরেই চিকিৎসকদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করে রোগীর পরিজন। ইমার্জেন্সিতে থাকা মহিলা চিকিৎসককে নিগ্রহ করা হয়। তৃণমূল কাউন্সিলর পিঙ্কু বিশ্বাসের নেতৃত্বে গোটা ঘটনা চলে বলে অভিযোগ। এরপরেও চিকিৎসককেই কাঠগড়ায় তুলছেন জলপাইগুড়ি মেডিকেলের প্রিন্সিপাল। ডাক্তারবাবু তো বললো যে তখন উনি সিচুয়েশন সেরকম পরে দিয়ে ওটা হয়তো কন্ট্রোল হয়ে গেছে, মানে হয়ে গেছে যে ভুল বোঝাবুঝি একটা হয়েছে, যার জন্য সেটা করেনি। তৃণমূল কাউন্সিলর বলেই কি ছাড়? কিছু জিনিস মেনে নিতেই হয়, খোলাখুলি স্বীকার প্রিন্সিপালের। আমরা এসব পলিটিক্স করতে তো আসিনি, আমরা তো এসছি যে পেশেন্ট কেয়ারটা যত ঠিক হয়, আমার ছাত্ররা তো শান্তিতে যেন পড়াশোনাটা করতে পারে। এখন এত করে তো আমরা চলতে পারি না, কিছুটা তো আমাদেরকে মেনে নিই। বুধবার জলপাইগুড়ি মেডিকেলে দীর্ঘ বৈঠক হয়। সেখানে ছিলেন তৃণমূল বিধায়ক তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান প্রদীপ বর্মা। তিনি জানিয়ে দেন কোনো অভিযোগ করা হচ্ছে না। এখন অব্দি কোনো এফআইআর লঞ্চ করা হয়নি। এফআইআর বা অভিযোগ আমি আজকে এই অবধি বলবো, আমাদের ডিসিশন হয়েছে যে আমরা এই ব্যাপারটাকে আর লিঙ্গার করতে চাইছি না। কটূক্তির দায় নিতে নারাজ কাউন্সিলর। আমাকে জনপ্রতিনিধি বলে আমাকে আসতেই হবে। হ্যাঁ, এবার যদি আশপাশ থেকে কেউ কটূক্তি করে সে দায়িত্ব আমি নেব, সেটাকে আমি নেব বলুন। নিগৃহীত চিকিৎসক হাসপাতালে থাকা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন। অবস্থা নেই, উল্টো যে পুলিশ আছে তিনি তো ফরেই নেই আমাদের, তিনি তো উল্টো আমাদের अगेंस्ट, উনি উল্টা অ্যাগ্রিভেট করছে জিনিসটাকে, উনি আরো প্রশ্রয় দিচ্ছে যাতে পেশেন্ট পার্টি যাতে আমাদের এরকম থ্রেট আরো দিতে পারে। পুলিশ সবসময় তাদের ডিউটি বাউন্ড এবং ডিউটি করছিল, সেটা নিয়ে আলোচনা হলো, আমরা সিসিটিভি দেখলাম এবং যাতে পরে না হয় সেটা ব্যবস্থা এনসিওর আরো করবে। শাসক দলের নেতা বলে কি সবকিছু করতে পারেন? আইনের বাইরে তারা কি করে মৃতদেহ হাসপাতাল থেকে পোস্টমর্টম না করে নিয়ে চলে গেলেন, আমাদের বোধগম্য হয় না। আরজি করেন নিরাপত্তায় সিআইএসএফ, এরপর কি সব হাসপাতালেই কেন্দ্রীয় বাহিনীর দাবি উঠবে? নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, আপনাদের নিশ্চয়ই মনে আছে 2023 সালে 15 এপ্রিলের কথা, উত্তরপ্রদেশের প্রয়াগরাজ। সেখানে পুলিশি হেফাজতে থাকাকালীন গুলি করে হত্যা করা হয় বাহুবলী পলিটিশিয়ান আতিক আহমেদকে। টেলিভিশনে লাইভ টেলিকাস্ট হচ্ছিল সেই সময় এই ঘটনা, যে ছবি দেখে গোটা দেশ শিউরে উঠেছিল। তারপরেই যখন আতিকের আগের জীবন নিয়ে কাটাছেঁড়া শুরু হয়, তখন জানা যায় 2012 সালে এই আতিকের জামিন মামলা শুনানি নাকি শুনতে চাননি 10 জন বিচারক। কেন? ভয়। আচ্ছা, বিচারকও ভয় পান? হ্যাঁ, 2012 সালে এমনটাই ছিল উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা। আর 2024 ডায়মন্ড হারবারে বিচারকদের আবাসনে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ করছেন তিন জন বিচারক। জেলা জজ সেই অভিযোগ পাঠিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে। আর আমরা TV9 বাংলা সেই খবর সম্প্রচার করার পরেই ওই আবাসনের নিরাপত্তা বাড়ানো হয়। ভয়কে জয় করার নেশায় পশ্চিমবাংলা। রাত দখল করছেন শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি। স্বাস্থ্য শিক্ষায় থ্রেট কালচারের বিরুদ্ধে মুখ খুলছেন ডাক্তারি ছাত্র থেকে শিক্ষকরা। ভয় কি শুধু সমাজে, শুধুই ডাক্তারি শিক্ষায়? বিচার বিভাগকেও প্রচ্ছন্ন হুমকি দেওয়ার চেষ্টা হবে কেন? অভিযোগটা এসেছে বিচারকদের কাছ থেকেই।
দক্ষিণ 24 পরগনা জেলা জজের কাছে অভিযোগপত্র পাঠিয়েছেন নিম্ন আদালতের 3 বিচারক। জেলা জজ সেই চিঠি হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে পাঠিয়েছেন। চিঠিতে অভিযোগ, অতিরিক্ত জেলা জজের ফ্ল্যাটের বিদ্যুৎ সংযোগ কাটার চক্রান্ত। আবাসনের নিরাপত্তারক্ষীদের কাছে খবর পান এসিজেএম। চক্রান্তে লিপ্ত ডায়মন্ড হারবারের পুলিশ অফিসার কুমার এস দাস। ডায়মন্ড হারবার থানার এক অফিসারও চক্রান্তে জড়িত বলে সন্দেহ। পরিচয় গোপন রেখে 2 ব্যক্তিকে ঢোকানোর পরিকল্পনা ছিল আবাসনে। নিরাপত্তারক্ষীদের কাছে এমনই তথ্য পান বিচারকরা। 9 সেপ্টেম্বর গভীর রাতে মুখ ঢাকা এক ব্যক্তিকে আবাসনের বাইরে ঘোরাঘুরি করতে দেখা যায়। যদিও ইশারা করা সত্ত্বেও নিরাপত্তারক্ষীরা তাকে আবাসনে ঢুকতে দেননি। 2 বার ফোন করার প্রায় 20 মিনিট পর ডায়মন্ড হারবার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সিসিটিভিতেও আবাসনের বাইরে সন্দেহভাজনকে ঘোরাফেরা করতে দেখা গেছে। পক্সো মামলায় কিছু নির্দেশের পরেই এই ঘটনা ঘটেছে বলে সন্দেহ প্রকাশ করেছেন বিচারকরা। তাঁরা লিখেছেন, ডায়মন্ড হারবারে বিচারকদের নিরাপত্তা বিপন্ন। নিজের ও পরিবারের সুরক্ষা নিয়ে উৎকণ্ঠার মাঝে স্বাধীনভাবে বিচারকের দায়িত্ব পালন করা যায় না। বিচারকরা অভিযোগ করেছেন, বিচার বিভাগকে ভয় দেখিয়ে ইচ্ছে মতো নির্দেশ বের করে নিতেই এটা করা হচ্ছে, তা পরিষ্কার। বিচারকদের যদি নিরাপত্তাহীনতায় ভোগে, বিচারকরা যদি নিরাপত্তা ঠিকমতো না থাকে, তাহলে এটা শুধু বিচারকদের ব্যাপার নয়, এটা সাধারণ আইনজীবী যারা হচ্ছে কোনো পক্ষে বা কোনো বিপক্ষে দাঁড়ায় তাদেরও নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। এবং সর্বোপরি সাধারণ নাগরিক যারা প্রত্যেক দিন হাজার হাজার মানুষজন বিচার প্রার্থী যারা আসে কোর্টে বিচার চাইতে, তারাও নিরাপত্তাহীনতায় ভুগবে। আমরা মহামান্য এমপি সাহেব আমাদের নির্দেশ দিয়েছেন যে ইমিডিয়েটলি পুলিশকে নির্দেশ দিয়েছেন যে দুষ্কৃতি করেছে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ তাকে অ্যারেস্ট করার জন্য নির্দেশ দিয়েছেন। এবং আমরা একজন ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছি। কেউ যদি কিছু ভেবেও থাকে যে এটা নিয়ে কোনো রকম চক্রান্ত করে ডায়মন্ড হারবার পুলিশ ডায়মন্ড হারবারকে কলুষিত করার চেষ্টা করবে, সেটাও আগামী দিনে আমরা হতে দেব না। TV9 বাংলায় খবর সম্প্রচার করায় তোলপাড় পড়ে যায়। ডায়মন্ড হারবার অতিরিক্ত জেলা জজের কক্ষে বিচারক ও জেলা পুলিশের আধিকারিকদের 8 ঘন্টা বৈঠক হয়। বিচারকদের আবাসনে পুলিশি নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আবাসনে নিরাপত্তার দায়িত্বে থাকা এক সাব ইন্সপেক্টরকে শোকজ করা হয়েছে। জঙ্গলের রাজত্বটা কোন জায়গায় গেছে? 3টে লোক, অ্যাডিশনাল এসপি মিঠুন দে, কয়লা ভাইপোর পিএ সুমিত রায়, আরেকটা ডাকাত জাহাঙ্গীর, এই 3টে লোক মিলে ওখানে যে অবস্থাটা করেছে, এই কয়লা ভাইপো এবং মমতার পুলিশ এরা যা বলবে জাজদের লোয়ার জুডিশিয়ারিকে তাই অর্ডার দিতে হবে। তারা রাত্রিবেলা জাজেদের আবাসনে আলো বন্ধ করে কালো পোশাক পরে ফলতার গুন্ডাদের ঢুকিয়ে জাহাঙ্গীর শামীমরা কি করেছে শুধু দেখো। আইন শৃঙ্খলা পরিস্থিতি পশ্চিমবঙ্গে তো ভেঙে পড়েছে, তার শ্রেষ্ঠতম নিদর্শন বিচারকরা পর্যন্ত তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। তারাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা স্বাধীনভাবে আদেশ দিতে গেলে পরে তাদের উপর আক্রমণ হচ্ছে। মাননীয় গভর্নরকে লিখব যে অ্যাডভাইস অ্যান্ড ডাইরেক্ট টু দি চিফ সেক্রেটারি এই কেসকে, এই অভিযোগকে হ্যান্ডওভার করতে সিবিআইকে। যদি না করে সরকার, আগামী মানডে আমি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করব। এই সম্পর্কে যদি কলকাতা হাইকোর্ট কড়া পদক্ষেপ না নেন, কলকাতা হাইকোর্টের বিচারপতিদের আগামী দিনে কিন্তু শঙ্কায় ভুগতে হবে। বর্তমানে গোটা আরজি করে যে বিভিন্ন ঘটনা সামনে এসেছে, তাতে সঞ্জয় রায়, সন্দীপ ঘোষ এই সমস্ত অভিযুক্তদের বিচার আপাতত চলছে নিম্ন আদালতে। বর্তমানে বিচারকদের এই চিঠি আবার ভাবাচ্ছে। যদি তারা সত্যি বিভিন্ন বিচার দিয়ে এই ধরনের চিঠি লিখতে বাধ্য হন, এরকমভাবে নিরাপত্তা চাইতে তাদের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হয়, তাহলে আগামী দিনে তিলোত্তমার যে বিচার চলছে সেখানকার বিচারকরা কতখানি নিরাপদ, প্রশ্ন তুলছে আইনজীবী মহলের একাংশ। ক্যামেরায় কুণাল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে শ্রাবন্তী সাহা ও শুভেন্দু হালদারের রিপোর্ট, TV9 বাংলা।